পেলিংয়ের স্কাই ওয়াকের ব্যাপারে আপনারা কম বেশি সবাই ধারণা রাখেন, অনেক মানুষ গেছেনও। আজকে আপনাদের এই ভিডিওতে হদিস দেব আর একটা নতুন গড়ে ওঠা স্কাই ব্রিজের, যা কোনো পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশনে একেবারেই নয়। এই গ্রামটির নামই হয়তো আপনারা অনেকে শোনেননি। সেখানে একটা নয় দুটো গ্লাস ওয়াক এবং গ্লাস ব্রিজ এখানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বানিয়েছে, এবং হঠাৎ করে এই গ্রামটি পর্যটন মানচিত্রে একেবারে উপরের দিকে উঠে এসছে। আশপাশের ভিউটা দেখিয়ে আজকের এই ব্লগটা শুরু করি। কথা দিতে পারি আজকে যে থাকবার আস্তানাটার হদিস দেব সেটাও যতটা সুন্দর, এই ওভারঅল গ্রাম তার আশপাশের ন্যাচারাল যে বিউটি সেটাও আপনাকে মুগ্ধ করবে। আমি ঠিক যেখানটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একদম টপমোস্ট পয়েন্ট এই গ্লাস ব্রিজটার। আমি যদি ক্যামেরাটাকে রোটেট করি, এই রকম কিছুটা সামনের ভিউ। গ্লাস ব্রিজটা কিন্তু একেবারেই মন্দ নয়, প্রচুর জায়গা নিয়ে গ্লাস ব্রিজটাকে ওনারা বানিয়েছেন। আশপাশটা এরকম উঁচু সবুজ পাহাড়, যেদিকটা তাকাবেন সেদিকটা এরকম সবুজে ভরা। জিপ লাইনের ফেসিলিটি ওনারা রেখেছেন। এদিকে সকালবেলা যদি আকাশ পরিষ্কার থাকে, এখনও হালকা দেখা যাচ্ছে, এদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট আছে। গ্রামটাও এরকম সুন্দর। আমাদের হোমস্টেটা আরেকটু আগে গিয়ে এখানে থাকবার জন্য ডিলাক্স কটেজেস পাবেন। ওয়েদার যদি ভালো থাকে, সব থেকে মেন কথা যেটা, নভেম্বর ডিসেম্বর মাসে যদি এখানে আসেন, কথা দিতে পারি এই ছোট্ট পাহাড়ি গ্রাম পারমিয়াক আপনাদের মুগ্ধ করবে। এখানে কিভাবে এসে পৌঁছবেন, কী কী জিনিস দেখবার আছে, এবং আমরা যে হোমস্টেটিতে এসে থাকছি তার একটা ডিটেল রিভিউ থাকলো আজকের এই ব্লগটায়। যদি ব্লগটা শেষ পর্যন্ত দেখে আপনারা এনজয় করেন এবং নতুন কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটা দেখে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। আমার এই চ্যানেলে চলছে নর্থ বেঙ্গল ট্রাভেল সিরিজ, যার আগের দুটি পর্বে আমি আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি লামাহাটা এবং পেডং। আজকে এই নতুন গল্পে আপনাদের সামনে আমি হাজির করতে চলেছি আরেকটি অফবিট পাহাড়ি গ্রামের গল্প, যেখানে গড়ে উঠেছে একটি নতুন গ্লাস ব্রিজ, যার জন্য এই গ্রামটি হঠাৎ করেই পর্যটন মানচিত্রে দারুণ রকম জনপ্রিয়তা পেয়েছে। থাকবার জন্য সুন্দর হোমস্টে তো আছেই, এবং আশেপাশে ঘুরে দেখবার মতো নতুন প্রচুর জায়গা আছে। সমতল থেকে খুব সহজে পৌঁছেও যাওয়া যায়, এবং যে রাস্তা ধরে যাওয়া যায় সেই রাস্তাও অত্যন্ত চমৎকার। এই রকম সুন্দর ভিউ পাবেন গ্রামের সর্বত্র। আমার তো দুর্দান্ত লেগেছিল একটি দিন এই গ্রামটিতে কাটিয়ে। সেই সমস্ত গল্প থাকবে আপনাদের জন্য আজকের এই নতুন পর্বে। আপনারা যারা এই ট্রাভেল সিরিজটি ফলো করেছেন এবং ভালোবেসেছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ। যারা কোনো কারণে পর্বগুলি দেখে উঠতে পারেননি তাদের জন্য রইল একটি ছোট্ট রিক্যাপ। আগের পর্বে আমরা ঘুরে দেখিয়েছিলাম পেডং। পেডংয়ে আমরা উঠেছিলাম লাস্কুস হোমস্টে বলে একটি হোমস্টেতে, যেখানে মাত্র 1200 টাকা পার পার্সনে এরকম দুর্দান্ত মানের একটি হোমস্টেতে থাকা খাওয়া সম্ভব। বিকেলে বৃষ্টি, পরের দিন সকালে ঝকঝকে আকাশ, নানা দারুণ জিনিসের সাক্ষী হয়েছিলাম আমরা পেডংয়ের এই হোমস্টেটি থেকে। আজকে রইল নতুন পর্ব। চলুন আর কথা বাড়াচ্ছি না, একসঙ্গে উপভোগ করা যাক নর্থ বেঙ্গলের এই নতুন পাহাড়ি গ্রামটিকে। পেডংয়ে দারুণ মনোরম একটা সকাল। আশা করি ড্রোন শটগুলো দেখে আন্দাজ করতে পেরেছেন আমরা ঠিক কোন জায়গায় আছি, পাহাড়ের কোন জায়গায় আমাদের অবস্থান। আশপাশটা এত সুন্দর। কালকে হয়েছিল কি, আমরা যখন এসেছি দুপুরের দিকে তখনও একটু মেঘলা পরিবেশ ছিল, বিকেলে ভারী বৃষ্টি হয়েছিল, বিকেলে খানিকটা সময় পাওয়ার কাটও ছিল, বাট আজকে সকালে পরিবেশ একেবারে অন্যরকম। আশপাশের অন্যান্য পাহাড়ের স্তরগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই সামনে হচ্ছে ঋষভের পাহাড়, তার পিছনে কোলাখাম, লাভা, অন্যান্য দিকের পাহাড়গুলো দেখা যাচ্ছে। ঝলমল ঝলমল করছে আশপাশটা। এত সুন্দর, এত স্বাচ্ছন্দ্যে এবং আরামে এখানে একটা দিন কাটলো, আপনাদের কি বলবো। আমার যেরকম কালকেও বলছিলাম, লাইফে যে কটা হোমস্টেতে থাকার সুযোগ হয়েছে, রিসোর্ট বা হোটেলের সঙ্গে তুলনা করছি না, তার অনুপাতে এটা একটা অন্যতম সেরা জায়গা। ওনাদের ব্যবস্থাপনা, সার্ভিস, যে দিদি চালান শর্মিষ্ঠাদি বলে, তার ব্যবহার, সব দিকে কিন্তু এই হোমস্টেটিকে অনেক অনেক নম্বর দেওয়া যায়। আমরা আজকে এখান থেকে চলে যাব লোলেগাঁওয়ের দিকে। আপনারা ডাবলিং বলে জায়গাটির নাম শুনেছেন কিনা জানি না। কাফের গাঁও, ডাবলিং, লোলেগাঁও এগুলো সবই কানেক্টেড, একটা থেকে একটা খুব সহজে ঘুরে দেখা যায়। শর্মিষ্ঠাদেরই আরেকটা প্রপার্টিতে থাকবো আজকে, এবং কালকে আমাদের আবার কলকাতা ফিরে যাওয়া। সেই সমস্ত অভিজ্ঞতা থাকবে আজকের পর্বে। তবে হ্যাঁ, একটা জিনিসই বলবো যে আপনারা লোলেগাঁও যান কি না যান, এখানে এসে দুটো দিন অবশ্যই কাটাবেন। স্পেসিফিক্যালি বর্ষার সময় এলে যে কি ভালো লাগতে পারে আশপাশটা, তার একটা আন্দাজ পেয়েছিলাম কাল যখন বিকেলে বৃষ্টি নামলো। মেসমারাইজিংলি বিউটিফুল। আর এখানের আরেকটা যেটা বিরাট সুবিধা হচ্ছে, আশপাশে না হোমস্টে অতটা নেই। অন্যান্য জাস্ট পাহাড়ি লোকজনদের বাড়ি আছে। সামনে বাঁদিকে
ডান দিকে সবটাই খোলা, সামনে না কোনো কনস্ট্রাকশন, না কিছু, না ভিড়ভাট্টা, না কোলাহল, মানে অপূর্ব। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, লুচি, ডাল, আর এখানে আছে হচ্ছে পায়েস। এছাড়াও আপনারা চা, কফি, ডিমের প্রিপারেশন নিতে পারেন এবং যেটা কালকে থেকেও বারবার বলছি, যদি আপনার মনে হয় ধরুন আপনি সকালবেলা পুরি বা লুচি এগুলো পছন্দ করেন না অতটা, তো আপনি অন্যান্য কিছু ওনাদের বলতে পারেন, তবে আগাম জানাতে হবে, সেক্ষেত্রে ওনারা ম্যানেজ করতে পারে। আমরা এবার রওনা হচ্ছি, ঘড়িতে বাজে সকাল 11টা। আমাদের পরবর্তী ডেস্টিনেশন কাফের গাঁওর কাছে নতুন একটা অফবিট গ্রাম, যা এখন ভীষণ পপুলার, সেখানে গড়ে ওঠা একটি গ্লাস ব্রিজের জন্য। আমিও প্রথম যাচ্ছি, লাভার থেকে খুব দূরে নয়। আপনারা যারা এর আগে লোলেগাঁও গেছেন, লোলেগাঁওয়ের থেকেও কাছে। টোটাল এখান থেকে দেখাচ্ছে যেতে 1 ঘন্টা 10 মিনিট নেবে। সড়ক পথে দূরত্ব 38 থেকে 40 কিলোমিটার মতো। দারুণ মনোরম আবহাওয়া, রাস্তাও খুব ভালো পাবো, কারণ লাভার দিকে যত আমরা উঠবো, এখান থেকে আর কি আমরা পেডংয়ে আছি, আলগাড়া হয়ে লাভা হয়ে তারপর ওদিকে যাব। এই প্রপার্টিটা আরও দেখিয়ে রাখছি কারণ এনাদেরই যেহেতু ওনারশিপ, আপনারা চাইলে 3 নাইটস বা 2 নাইটসের একটা প্যাকেজ করে নিতে পারেন ওনাদের বললেই। যে আমরা এই ইকোস্টারে যাব, এই গাড়িটিও আমি প্রথম চড়ছি, এর আগে কখনো চড়িনি পাহাড়ে। একবার আসি, নানা রকম অভিজ্ঞতা হয়। আমাদের সঙ্গে ওনার যারা দম্পতি, ওনারাও যাবেন, ওনারাও থাকবেন। ওনাদের কি মজা ভাবুন, ওনারা কালকে দার্জিলিং যাবে, আমাদের আবার কলকাতা ফিরে যেতে হবে ওই পচা গরমের মধ্যে। আমি তো বলি দক্ষিণবঙ্গে পারদ যত ঊর্ধ্বমুখী, আমার মন তত উত্তরমুখী হয়ে ওঠে। আর এই গরমে মনে হয় আমার অর্ধেক সময় আর কি গরমকালের এই পাহাড়েই কেটে যাবে। এবং আমার কাছে পাহাড় মানে উত্তরবঙ্গ আর সিকিম। অনেকে আরও অনেক জায়গায় যেতে ভালোবাসেন, বাট আমি তো এই জায়গাগুলির প্রতি ভেরি ভেরি বায়াসড। এখানে থাকবার অভিজ্ঞতার বিষয়ে কিছু বলো, কিরম কি মনে হলো একদিন থাকবার পরে? মনে হলো বোনের বাড়ি বেড়াতে এসেছি। এত গল্প হয়েছে সারা সন্ধে। আর এই বারান্দাটা যা, সেটাই। সকালে পূর্ব দিকে রোদ উঠেই ঘরে বারান্দায় সব রোদ পড়ছে, আর বারান্দায় বসে ফুলে ভর্তি, আর সামনে পাহাড়। তো অভিজ্ঞতাই আলাদা, সব কিছু ভাষায় বলা যায় না। সেটাই। তোমার কি মতামত? এত সুন্দর জায়গা, খুব ভালোভাবে আমরা উপভোগ করলাম। এতটা ভালো লাগবে ভেবে আসিনি, কিন্তু সেটাই। দেখা গেল আসার পর এখানকার সব মিলিয়ে অ্যাম্বিয়েন্স, থাকা খাওয়া, সুযোগ সুবিধে এবং যাতায়াতের রাস্তা, এইটা এমন একটা সুন্দর জায়গা যেখানে কারুর কিছু বলার থাকবে না, মানে মন ভরে গেল। এবং আমাদের কারুর কোনো কষ্ট বা ঠিক কিছু কথা। কিছু আমরা সেভাবে অনুভব করতে করলাম পারিনি। না। এবার আমারও এটা একই মত। মা বাবা যেটা বললো যে আমরা হয়তো বিশেষ কোনো আশা নিয়ে আসিনি বলে জায়গাটি থেকে আরও মানে খুশি হয়ে ফিরছি আর কি। আর এনাদের রেটটা ওনারা এমন জায়গায় রেখেছে, যেটা বাবা বললো যে খরচের দিকটাও তো বিরাট কিছু নয়। 1200 টাকা 1100 টাকা একজন মানুষের থাকা খাওয়া হয়ে যাচ্ছে। আর কি চাই বলুন, এরকম ওপেন লোকেশন, এত সুন্দর প্রপার্টি, অবশ্যই আসবেন। লোলেগাঁওতে গিয়ে ওটার ব্যাপারে বলতে পারবো, বাট এটাকে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল প্রপার্টি বলছি, 2 নাইট থাকবার জন্য দুর্দান্ত। পারমিয়াকে পৌঁছতে পৌঁছতে এইটা বলে দিয়ে আপনারা যারা শিলিগুড়ির দিক থেকে শুরু করবেন কিভাবে এলে সুবিধে হয়। শিলিগুড়ি থেকে কম বেশি দূরত্ব 80 কিলোমিটার মতো এবং সময় নিতে পারে ঘন্টা 3 গাড়িতে। আপনারা চেষ্টা করবেন বাগরাকোটের লুপ ব্রিজ হয়ে আসতে। সেখানের রাস্তা এখন এত ভালো অবস্থায় আছে, অনেক ভালো ভালো হাইওয়ে ফেল করবে তার সামনে। আমরা যেরকম লাভার অঞ্চল হয়ে যাচ্ছিলাম, এই রুটটা আরও ভালো ইন টার্মস অফ রোড কন্ডিশন। নিউমাল জাংশন থেকে শুরু করলে মাত্র 56 কিলোমিটার দূর, 2 ঘন্টারও কম সময় নেবে আপনাদের পারমিয়াক পৌঁছতে। নিউমাল জাংশন স্টেশন থেকে গাড়ি ভাড়াও আগের পর্বেই যেরকম বলেছিলাম অনেকটা সাশ্রয় হবে। চেষ্টা করবেন কাঞ্চনকন্যায় নেমে তারপর এই জায়গাগুলি ঘুরে নেওয়ার, আপনাদের আসা যাওয়া দুটোই সুবিধা হবে। আর আমরা খানিক পরে যখন কাফের গাঁওয়ের কাছে পৌঁছলাম, রাস্তা কতটা ভালো পেয়েছি তার একটা গ্লিমস দেখাবো। সত্যি অবাক করা রাস্তা। আমরা লাভার খানিকটাই আগে থেকেই এই ভেঙে যাচ্ছি ডান দিকে। কাফের সাইন দেওয়া ছিল, পথ নির্দেশিকা ছিল। রাস্তাটা কিছুটা এরকম দেখুন, এন্ট্রেন্সের পথটাতেই বাঁদিকে পাহাড়গুলো কি সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখান থেকে यहाँ से कितना टाइम लेगा होमस्टे तक? রাফলি 25 মিনিট মতো। শুনে নিলেন এই রকম রাস্তা। এতক্ষণ তো দুর্দান্ত ভাবে এলাম, আপনারা জানেন লাভার রাস্তায় যারা এসছেন, রাস্তা ঠিক এতটা চওড়া এবং এতটাই সুন্দর। যারা সেলফ ড্রাইভ করে আসবেন, সত্যি ড্রাইভিং ইজ আ প্লেজার ইন দিস রোডস।
সিকিমের সঙ্গে ভবিষ্যতে যোগাযোগ স্থাপনা করবার জন্যই কিন্তু এই রাস্তাগুলি নতুন করে গড়ে উঠছে। ভবিষ্যতে আর NH10 এর ওপর ডিপেন্ডেন্সি থাকবে না, যা বর্ষাকালে বেশিরভাগ সময় ডিসরাপ্টেড থাকে। এরকম সুন্দর রাস্তায় আপনারা চলে পৌঁছে যেতে পারবেন আপনাদের প্রিয় রাজ্য সিকিমে। সিকিমের যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত হবে যখন এই গোটা রাস্তাটা তৈরি হয়ে যাবে। এখনো কিছু স্ট্রেচে অবশ্যই কাজ বাকি আছে, বাট ওভারঅল এখন আমরা যে রাস্তা পেলাম তা সত্যি খুব খুব ভালো লাগলো এবং মনে থাকবার মতো। আমার কাছে মনে হতো নিউমাল জাংশন থেকে লাভা ওঠার রাস্তা ভালো, এই রাস্তা সেই রাস্তাটিকেও ছাপিয়ে গেল এবং রাস্তার তৈরি এমন ভাবে হয়েছে আপনারা অনেকগুলি দিকে ভেঙে যেতে পারেন। একটা অবশ্যই মূল টাউন কালিম্পং ডেলো এই রাস্তার দিকে, আরেকটা জায়গা যেটা একটু পরে আমরা ক্রস করতে চলেছি দেখবেন সেখান থেকে ডান দিকে ভেঙে যায় কাফের গাঁও বা লোলে গাঁওয়ের দিকের রাস্তা, এবং আমরা চলে যাচ্ছিলাম ডাবলিং, জেরং এবং পারমিয়াকের দিকে। এই একটা জিনিস অ্যাসিওর করতে পারি, এই রুটে এলে রাস্তা দেখেই অনেকটা আপনারা স্বস্তি পাবেন। আমাদের অল্টিটিউড এখন প্রায় 1600 মিটার। আসার পথের রাস্তাটা দেখলেন তো, কি অপূর্ব রাস্তা। আমি কিন্তু এই রাস্তাটিতে প্রথমবার আসছি। এই রাস্তার বিষয়ে বলে দিই, লাভার খানিক আগে থেকে ডান দিকে নেমে যায়, এসে দেওরালির কাছ থেকে একটা রাস্তা কালিম্পংয়ের দিকে চলে যায়, প্রায় ওই স্বামী ইয়াশাশ্রীর কাছে গিয়ে মেশে, ওখান থেকে ডেলো খুব কাছে পড়ে। আরেকটা রাস্তা আরও নিচের দিকে চলে আসে, সোজা বাগরাকোটের লুপ ব্রিজে গিয়ে মিশবে, এবং একটু আগে যে জাংশনটা দেখালাম ওখান থেকে আবার এই ডাবলিং আর জেরং এর জন্য রাস্তা ভেঙে যায়। যে নিচের রাস্তাটা চলে গেল সেটাই কিন্তু আবার কাফের গাঁওতে চলে যায়, কাফের গাঁও, লোলেগাঁও। মানে আপনি এখানে নিজে সেলফ ড্রাইভ করে যদি আসেন মালবাজারের দিক থেকে, ইটস আ প্লেজার টু ড্রাইভ হিয়ার। এত ভালো রাস্তা আমি উত্তরবঙ্গের আর অন্য কোথাও পেয়েছি বলে মনে পড়ে না। এইখানের এই পাইন ফরেস্টের সৌন্দর্য দেখুন। আমাদের গাড়িটাকে একটু থামাতে বাধ্য হলাম, হুসুস করে গাড়ি করে চলে গেলে তো বোঝা যায় না, মানে হোমস্টেতে পৌঁছানোটা লক্ষ্য নয়। হোমস্টে তো কম বেশি একই রকম হবে, কিন্তু এইখানের এই যে প্রাকৃতিক সৌন্দর্য, ওফ, মানে ইটস আ ট্রিট টু দি আইস। যেদিকে তাকাবেন উঁচু পাইন গাছ, মাঝে মাঝে মেঘ ভেসে বেড়াচ্ছে, অপূর্ব বললেও কম হবে। মানে কি যে ভালো লাগছে আশপাশটা, সেরকম ঠান্ডা। আমরা ধরুন লাভা যখন ছাড়লাম, লাভার উচ্চতা প্রায় 2200-2300 মিটার, এখানে তো প্রায় 700 মিটার নিচে নেমে এসেছি। তারপরেও এখানে এত নির্জন, নিরিবিলি, অপূর্ব। এবং এই ডাবলিং এবং জেরংয়ে যবে থেকে গ্লাস ব্রিজটা হয়েছে না, এখানে পর্যটকদের আনাগোনা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আপনারা পারলে কালিম্পংয়ের অফবিটের এবার এই সার্কিটগুলোয় আসুন, না গাড়িতে নিজে চালিয়ে আসতে অসুবিধে, না কোনো রকম ভিড়ভাট্টা পাবেন, প্রচুর পাইন ফরেস্ট, মেঘ, অপূর্ব অপূর্ব। আশপাশটা শুধু দেখুন, মানে আমি শুধু যেদিকটা তাকাচ্ছি অনেকটা না, আমাকে মনে করাচ্ছে হচ্ছে কোলাখামের ওঠার রাস্তার ঠিক এরকম একটা জায়গা আমরা পেয়েছিলাম। টু গুড। আমাদের সামনে হচ্ছে ডাবলিং জেরং, যেটা নতুন ভিউ পয়েন্ট, সেইটা। এখানে গাড়ি রেখে আপনাদের যেতে হবে। আমরা হোমস্টেতে আগে পৌঁছই, হোমস্টে থেকে আমাদের ওয়াকিং ডিস্টেন্স এই জায়গাগুলি, তো আমরা পরে আসবো। কত মানুষ এসছেন দেখুন, আমরা ভাবি যে লোকে বোধহয় এগুলোর খোঁজই পায়নি, কত গাড়ি। আমি অন্তত 15-20টা গাড়ি দেখছি, বাইক নিয়েও প্রচুর মানুষ এসছেন। ঘন্টাখানেকের রাস্তা অতিক্রম করে ফাইনালি পৌঁছে গেছি আমাদের হোমস্টেটায়। এত সুন্দর একটা জায়গায় হোমস্টেটা, একটু দেখাই। দেখুন আশপাশটা শুধু, পুরোটা এখন মেঘ কুয়াশার খেলা চলছে। পাহাড়ের এই ঢালে কিছুই দেখতে পাচ্ছি না, আশা করি আবার হয়তো বৃষ্টি ফিষ্টি নামবে, তারপর জিনিসটা ক্লিয়ার হবে। গাড়িটিতেও ভালো এলাম, প্রথম চড়লাম ইকোস্টারে। এখানে একটা সুন্দর দোলনা করা আছে, আর এই হচ্ছে কটেজ প্যাটার্নে ওনাদের থাকবার ব্যবস্থাপনা। কি কোজি না? নমস্তে স্যার। এরকম পরপর এখানে ওনাদের 3টে অ্যাকোমোডেশন আছে থাকবার জন্য। রুমগুলো ভিতর থেকে তো ঘুরে দেখাবোই, বাট বাইরে থেকেও কিন্তু দেখতে খুব অ্যাপিলিং। রুমগুলো একটু পরে দেখাচ্ছি। এদিকে ওনাদের একটা ওপেন ডাইনিং এরিয়া ওনারা করেছে, এই নিচে বাঁদিকের অংশটা। কি যে ঠান্ডাটা লাগছে না, এনজয় করছি। এরকম সুন্দর একটা বসবার ব্যবস্থাপনা, এদিকে ওনারদের থাকবার জায়গা, বুঝতে পারছি।
গ্রামটাই খুব সুন্দর, এগেন ভেরি ভেরি মানে পিসফুল প্লেস টু স্টে ইন। একদম ভিড়ভাট্টা নেই। ওনাদের এই দুটো হোমস্টের সিলেকশনে আমি ভালো বলছি এই একটাই কারণে, হোমস্টেগুলো যত না ভালো তার থেকেও জায়গাগুলো দুর্দান্ত। কিচ্ছু নেই, দেখো দূর দূর আগে অবধি শুধু ফুল গাছ, বাঁশ গাছ। ওই বলে না বাঁশ দিয়ে দেবো, এখানে এলে প্রচুর বাঁশ এমনিই পাবেন আর কি, কারুকে বাঁশ দেওয়ার হলে এখান থেকে নিয়ে যেতে পারেন। চলুন এই কর্নার রুমটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। রুমটা ভীষণ ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রথমে ঢুকে এই জিনিসটাই মনে হচ্ছে। এখানে একটা কুইন বেড ওনারা দিয়েছেন, এর বাদে ওনারা অ্যাডিশনাল কট দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে এই রুমটায় আপনারা 3 জন মানুষ থাকতে পারেন। খুব সুন্দর গুছিয়ে বানিয়েছেন ওনারা। কী কী অ্যামিনিটিস আছে এই ঘরটা একটু দেখিয়ে দিই। এখানে একটা কাঠের টেবিল পাবেন, দুটো বেতের চেয়ার পাবেন বসবার জন্য, এবং এই রুমগুলিতেও দুটো করে জানলা আছে। এটা একদম ফ্রন্ট ফেসিং জানলা। এই সামনে এই যে একটা ভিউ পয়েন্ট মতো দেখতে পাচ্ছেন, এখান থেকেই দাদা বলছিলেন আকাশ পরিষ্কার থাকলে খুব স্বাভাবিকভাবেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন, এখানে কোনো অবস্ট্রাকশন নেই। আর এদিকে প্রপার্টির অন্যান্য অংশ দেখা যাচ্ছে। এই যে সামনে দোলনার যে জায়গাটা, এখান থেকেও রাদার আপনারা কিন্তু পর্দা সরালে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। তো দুটো এরকম বড় জানালা আছে, খুব সুন্দর পরিষ্কার ছিমছাম সাজানো। ইলেকট্রিক কেটেল ওনারা দিয়েছেন, তারপর জাগ আছে, কাঁচের কাপ আছে, এবং চা কফি বানানোর সরঞ্জাম ওনারা প্রোভাইড করেছে। আর এই রুমের সঙ্গে লাগোয়া ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই রকম কিছুটা ওয়াশরুম, বড় পরিষ্কার পরিচ্ছন্ন। ওপরে এখানেও কাঠের প্যানেলিং করে কাজ করা। গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, ওয়াশ বেসিন আছে, এবং এখানে ওনারা কিট আপনাদের দেবেন। এই ব্যালকনিটার একটা তো সৌন্দর্য আছে, কিন্তু সামনে গোটা কাঞ্চনজঙ্ঘা আপনাদের ভিউ আপনারা দেখতে পারবেন। এখানেও কিন্তু ওনারা ওয়াইফাইয়ের ফ্যাসিলিটি রেখেছে, এমনকি ড্রাইভার্স অ্যাকোমোডেশনও আছে। যদি আপনারা প্যাকেজ করে ঘোরেন, ড্রাইভারের ন্যাচারালি থাকার জায়গা লাগে, তো সেক্ষেত্রে ওনারা ড্রাইভারদেরও অ্যাকোমোডেট করে দিতে পারবেন। এই রুমটাও খুব সুন্দর। একটাই তফাৎ, ওই রুমটায় দুটো জানালা, এখানে একটা জানলা। এদিকটা এখানে একটা ওনারা ওই কাঁচের একটা ব্যবস্থা রেখেছে, একটা আয়নার ব্যবস্থা রেখেছে, এবং ঘরের অ্যামিনিটিস একই রকম। রুমগুলো একই স্ট্যান্ডার্ডাইজভাবে ওনারা বানিয়েছেন। এবং এই রুমেরও ওয়াশরুমটা আপনাদের একটু দেখিয়ে দিই, তাহলে একটা আন্দাজ পাবেন আপনারা। 1 মিনিট। এই রকম কিছুটা। এই ওয়াশরুমটা আরও সুন্দর, আরও পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোমস্টেটা ওনাদের আগের হোমস্টেটার মতনই, বারবারই বলছি, খুব রেকমেন্ড করবার মতো। সুন্দরভাবে বানিয়েছেন, ব্যবস্থাপনা সব রকম রেখেছেন, যেটা একজন ট্রাভেলারের প্রয়োজন হতে পারে উত্তরবঙ্গে এলে। অ্যান্ড কামিং টু দি লাস্ট রুম, এটাও খুব সুন্দর। এটা আবার যেহেতু একটা কর্নার রুম, এখানে 2খানা জানলা পাবেন। এখানে আরও সাজসজ্জা দেখতে পাচ্ছেন। রুমগুলো খুব এয়ারি, ফ্রেশ, সারাদিন আলো বাতাস ঢুকবে। একই রকম এদিকেও ডান দিকে একটা আয়না আছে, উপরে ছাদের কাজটা খুব সুন্দর। এবং এখানেরও ওয়াশরুমটা একবার আপনাদের দেখিয়ে দিই। এইরকম কিছুটা। সব থেকে সুন্দর ওয়াশরুম বোধ হয় মাঝখানেরটা। আর রুম হিসেবে এটাও খুব সুন্দর, দারুণ দারুণ। এই এত সুন্দর একটা হোমস্টেতে এবার থাকার খরচের বিষয়টা আপনাদের বলে দিই। এখানে ওনারা অ্যাকোমোডেশন করেছেন হচ্ছে পার পারসন পার ডে 1500, তাতে ওই 4 বেলার খাবার এবং আপনার থাকাটা ইনক্লুডেড। আমি যেটা আপনাদের সাজেস্ট করব, যে যদি আপনারা 3 নাইটস হাতে সময় নিয়ে আসতে পারেন, স্পেসিফিক্যালি অন মান্থস উইচ আর ক্লিয়ারার, মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এখানে 2 দিন কাটান। পেডংয়ে 1 বা 2 দিন কাটান। ওনাদের সঙ্গেই ঘুরুন, ওনারা আপনাদের গাড়ির পিক আপ, সাইট সিইং সমস্ত প্ল্যান করে দিতে পারে। এবং ওই হোমস্টেতে তো থাকার খরচটা আরও কম, 1200 টাকা মাত্র। এবং এই দুটো হোমস্টের ক্ষেত্রেই যদি আপনারা বলেন আমার ভিডিও দেখে নাম্বার পেয়েছেন, তাহলে ওনারদের সঙ্গে কথা হয়েছে, এই রেটগুলোর ওপরেও কিন্তু ওনারা আপনাদের আরও অ্যাডেড ডিসকাউন্টস দেবে, কারণ ওনারা নতুন শুরু করেছেন। এবং আমি এটুকু বলতে পারি, আমি ওনারদের সঙ্গে, এই প্রপার্টিগুলির ওনারদের সঙ্গে কথা বলে যা বুঝলাম, ওনাদের চেষ্টা আছে জিনিসগুলিকে মেনটেন করে রাখবার। এবং দেখুন, আমি ভিডিওতে বা ছবিতে দেখানোর চেষ্টা করছি, আপনি নিজে এসে উপভোগ করে আমাকে জানান আপনার কেমন লাগলো। আমি তো আমার কর্তব্যটুকু করলাম, যেখানে যা দেখলাম সেটা আপনাদের সামনে রাখলাম। আমার দুটি জায়গায় ভালো লেগেছে, এবং প্রপার্টি হেলথ খুব ভালো। এই প্রপার্টিটার হেলথটা আরও ভালো, আরও ফ্রেশ, ওই জন্য এখানে রেটটা হয়তো আরেকটু বেশি। এখানের আসবার পথটাও ভালো,
আশপাশে সাইট সিইং করবার মতনও প্রচুর জায়গা আছে। এটা ইটসেলফ যদি 2 নাইট আপনারা থাকেন একটা দারুণ উইকেন্ড ট্রিপ হতে পারে। শুক্রবারে কাঞ্চনকন্যা এসে নিউমাল জাংশনে নামুন, এখান থেকে মালবাজার যেতে হার্ডলি 1.5 ঘন্টা লাগে, এতটাই কাছে। আপনি মালবাজারে নামবার পর 2 ঘন্টার মধ্যে হয়তো এখানে পৌঁছে যাবেন যদি ওয়ান স্টপ দিয়ে আসেন। এখানে প্রথম দিনটা রিল্যাক্স করুন, দ্বিতীয় দিন কালিম্পং এবং আশপাশের অন্য সমস্ত সাইট সিইং করে নিন এবং থার্ড ডে আবার ড্রপ নিয়ে নিতে পারেন নিউমাল জাংশনে। তো এটা একটা দারুণ উইকেন্ড ট্রিপের জন্য কিন্তু জায়গা হয়ে উঠতে পারে। এবার লাঞ্চ করে নেওয়ার পালা। দেখি লাঞ্চে আজকে কি অ্যারেঞ্জমেন্ট আছে, এবং সব থেকে সুন্দর ব্যাপার হচ্ছে এই ওপেন ডাইনিং স্পেসটা দারুণ সুন্দর। এখানে হেলায় বলছি ফুল ফুটে আছে কোনো যত্ন ছাড়াই, এখানে এত সুন্দর। কি আছে দিদি লাঞ্চে, কি আছে মা একটু বলে দাও। এখানে রাইস আছে, এটা ডাল, আলু ভাজা, পনির, এটা একটা ফুলকপি টপি দিয়ে মিক্স ভেজিটেবল, এটা একটা নতুনত্ব জিনিস স্কোয়াশের তরকারি খেয়েছি, এটা স্কোয়াশের রুট, আচ্ছা সেইটা দিয়ে তরকারি আজ ফার্স্ট খাবো। পাঁপড় আছে, স্যালাড আছে, আর একটা তোর আলাদা চিকেন আছে। বিশাল অ্যারেঞ্জমেন্ট। এখন ঘড়িতে বাজে প্রায় দুপুর 3টে। আমরা এই খাবার লাঞ্চের পর্বটা সেরে নিয়ে যাব হচ্ছে পাশের ভিউ পয়েন্টটা দেখতে। আমরা এমন একটা সময় এবার পাহাড়ে এসেছি, এখানে মানে রেড অ্যালার্ট না হলেও অরেঞ্জ অ্যালার্ট ছিল, আমরা খেয়াল করি। যাই হোক, রোজই অত্যন্ত ভারী বৃষ্টিপাত, ঝড় এসবের সম্মুখীন হচ্ছে বিকেলের সময়টা। আজকেও এখানে আনফর্চুনেটলি পাওয়ার কাট। আমরা ব্যাকআপ দিয়ে আপাতত কাজ চালাচ্ছি। ইভিনিং স্ন্যাক্সের সময় হয়ে গেছে। আশপাশটা আপনাদের একটু দেখাতে চাই, কতটা কি উঠবে জানি না, বাট আশপাশটা এরকম পিচ ডার্ক এবং দূরে আলগাড়া এবং অন্যান্য যে পাহাড় সেগুলো দেখা যাচ্ছে। এদিকটা এখন বোঝার কিছু উপায় নেই। আমাদের রুমে আপনাদের ইভিনিং স্ন্যাক্সের যে অ্যারেঞ্জমেন্ট সেটা একটু দেখিয়ে দিই। এখানে আজকে অ্যারেঞ্জ করা হয়েছে মোমো, আছে পকোড়া আর কফি সবার জন্য। এখানের এই একটাই মজা অফবিটে, এটা তো আর দার্জিলিং গ্যাংটকের মেন টাউনের মতো নয়। এখানে সীমিত রিসোর্সেস আর কি, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, এবং পাওয়ার কাট ইজ আ মেজর কনসার্ন। তো সেটা একটা কিন্তু সবসময় প্রবাবিলিটি থেকেই যায়, এবং ব্যাকআপও একসময় উইল রান আউট অফ পাওয়ার, সে যত ভালোই ব্যাকআপ হোক। তো এখানে এলে এগুলো আর কি মেনে নিয়ে চলতে হয়, কিছু করার নেই। তবে হ্যাঁ, একটা যেটা বিরাট সুবিধে, এখানে পাওয়ার কাট হওয়া সত্ত্বেও এখানে যেহেতু একেবারেই কোনো গরম ব্যাপারটা নেই, তাই শুধু আমাদের জীবনে অভাব হচ্ছে আলোটুকুর। তবে সেটাও ঠিক আছে, আমরা মানিয়ে নিয়েছি, কোনো প্রবলেম নেই। বাট এখানে ওই যে কলকাতায় যেটা হয়, পাওয়ার কাট হলে 4টি মশা কামড়াচ্ছে আর দরদর করে ঘাম হচ্ছে, ওই বিষয়টা এখানে হয় না আর কি, ম্যাটার করে না। সেদিন আর সারা রাত আলোর দেখা মেলেনি, পাওয়ার ব্যাকআপ দিয়েই কাজটুকু চললো। রাত্রিবেলাও দেখছেন নানা রকম পদ ওনারা অ্যারেঞ্জ করেছিল, এবং এই হোমস্টেটির খাওয়া পেডংয়ের হোমস্টেটার থেকে অনেক বেটার। আমার মনে হয়েছিল পেডংয়ের হোমস্টেটার খাবারটাই সম্ভবত খানিকটা দুর্বলতা, তবে এই হোমস্টেতে কিন্তু লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স সবকটাই টপ নচ ছিল। কালকে দুর্যোগের রাত কেটে আজকে যখন সকাল হয়েছে, আশপাশটা রোদে ঝলমল করছে। সমস্ত মেঘ, সমস্ত বৃষ্টি, সমস্ত কুয়াশা সব ধুয়ে গেছে কালকে রাত্রির ওই অবিরাম বৃষ্টিতে। সব থেকে যে জিনিসটা আপনাদের একটু দেখানোর সুযোগ হয়েছে ভেবে ভালো লাগছে, কালকে বলছিলাম না এই দিকে আপনারা তাকালে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। যদিও কাঞ্চনজঙ্ঘা খুব ক্লিয়ার নয়, বাট কাঞ্চনজঙ্ঘার একটা অংশ সামান্য হলেও বোঝা যাচ্ছে, উইচ ইন্ডিকেটস যে অনেক ক্লিয়ার ডে এখান থেকে একদম স্ট্রেট প্রপার্টি থেকে তাকালেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। এবং শুধু কাঞ্চনজঙ্ঘা বলে নয়, এবার আজকে প্রপার্টির অন্যান্য জায়গায় নিয়ে গিয়ে আপনাদের আরও অন্যান্য কী কী পাহাড় দেখা যাচ্ছে সেগুলো দেখাই। সামনে দেখুন একটা পাহাড়ি জনপদ খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আমি সম্ভবত শুনলাম ওনাদের থেকে যেটা আলগারার রিজিয়নটা। আবার যদি আমি কটেজের দিকগুলো যেতে থাকি, কটেজগুলোকে ডান দিকে রেখে যদি তাকাই, এদিকে আরও নানা রকম পাহাড় দেখা যাচ্ছে। চলুন এই নিচের রাস্তাটায় যাই, ওখানে গিয়ে আপনাদের আরও কয়েকটা পাহাড় কাছ থেকে দেখাই। এই পাহাড়ি গ্রামের রাস্তা বরাবর যদি আপনি হেঁটে যান, এখান থেকে কিলোমিটার খানেক নিচে গেলেই পৌঁছে যাবেন জেরংয়ে।
আর আকাশ যেহেতু পরিষ্কার আছে, আমি আর রিস্ক নেব না। আমি সোজা ব্রেকফাস্ট করেই চলে যাব হচ্ছে স্কাই ব্রিজে, যেটা পেমিয়াকের নতুন এখন অ্যাট্রাকটিভ ভিউ পয়েন্ট হয়েছে। সেখান থেকে এখন আকাশটা এতটাই পরিষ্কার, আশা করি আশপাশের ভিউটা ভালো লাগবে। পাহাড়ের একটা ঢালে এসে পৌঁছলাম। এখানে দেখুন কি কি দেখা যাচ্ছে, আপনাদের একটু কাছ থেকে দেখাই। আশপাশটা এত সুন্দর আর ঠান্ডা। এখানে কালকে রাত্রিবেলা 5 ডিগ্রিতে নেমে গেছিলো। এখনও যখন কথা বলছি আশপাশের টেম্পারেচার 14-15 ডিগ্রি মতো। এই দেখুন, এদিক থেকে কিন্তু আশপাশের ভিউটা খুব খুব ক্লিয়ার। আমার এই পারমিয়াক গ্রামটিকে অনেক দিন মনে থেকে যাবে। নর্থ বেঙ্গল হলেও এই জায়গাটিতে তো আমি আগে কখনো আসিনি। যে কোনো নতুন জায়গা দেখার মধ্যে একটা অন্যরকম রোমাঞ্চ থাকে। তারপর বিকেলে কালকে ওরকম ঝড় বৃষ্টি, লিটারেলি বলছি আমাদের বিকেলে সবার ভয় লেগে গেছিলো। প্রতিটি বাড়ির তো টিনের চাল আছে, এবার বৃষ্টি ঝড়ে সে এমন এক বিকট আওয়াজ হয় না, আপনার মানে ভয় ধরে যাবে। যাই হোক, সেই সব দুর্যোগ কাটিয়ে আজকে একটা রোদ ঝলমলে সকাল এসছে। আমাদের হোমস্টে থেকে মিনিট 4-5 হাঁটা আছে। চাইলে গাড়ি করে যখন আসছেন তখনও নেমে একেবারে দেখে নিতে পারেন। আমরা যাচ্ছি এখন পারমিয়াক ভিউ পয়েন্টটা দেখে নিই, যার জন্য এই জায়গাটার পরিচিতি। এখানে এরকম একটু চড়াইয়ের রাস্তা হোমস্টে থেকে, তবে অসুবিধা হওয়ার কিছু নেই। পাহাড়ে এসেই যখন দেখি না পিছনে এরকম নতুন সুন্দর সুন্দর বাড়ি হচ্ছে, মনে হয় নিয়ে নিই, শেষ জীবনটা এখানেই কাটাবো। শহরে এখন আর একদম ভাল লাগে না, মানে নট ফর দ্য ফ্যাক্ট যে শহরে খারাপ কিছু আছে, বাট পাহাড়ে এর থেকে অনেক ভালো কিছু আছে, এটুকু বলতে পারি। পাহাড়ে এসে এরকম সমস্যায় পড়ি মাঝে মাঝে, এই বৃষ্টি, এই ঝড়, কোথাও ধস নেমে যাচ্ছে, কিন্তু এই আনসার্টেন জীবনটার মধ্যেও একটা মজা আছে। এবং এখন এত বেশি আসা হয় পাহাড়ে, স্পেসিফিক্যালি নর্থ বেঙ্গলে বলা উচিত। তো এই জায়গাগুলোর প্রতি একটা আলাদা আকর্ষণ জন্মেছে। দেখুন, হাঁটতে হাঁটতে একটা ছোট্ট পাহাড়ি বাড়িতে এসে পৌঁছলাম। কি সুন্দর জায়গাটা, এখানে কারো রেসিডেন্সি আছে এবং সামনে থেকে এই রকম সুন্দরভাবে ভ্যালির ভিউ, ফরেস্ট, জঙ্গল, কতগুলো পাহাড়ের স্তর, কে জানে কোনটা কি পাহাড়, আশপাশে কী বা দেখতে পাচ্ছি, বাট টু গুড। হোমস্টে থেকে 1 মিনিটও নিল না বোধহয় হেঁটে। আর এই বাঁ দিকেই হচ্ছে ভিউ পয়েন্ট। সামনে ওদিকে उस साइड जिप लाइन है ना, वो जो सामने, আচ্ছা ওই দিকে আছে জিপ লাইন, আর এদিকে হচ্ছে সাজানো গ্লাস ব্রিজ। ছাড়া স্কুলে যাচ্ছে দেখুন গাড়ির মাথায় বসে। এন্ট্রান্স টু দ্য ভিউ পয়েন্ট, কোনো টিকিটের তো ব্যাপার দেখছি না এখনো। আর এই সকালে আমি ছাড়া কেউই নেই, কারণ এত সকালবেলা খুব ন্যাচারালি অন্যান্য পর্যটকরা এসেও পৌঁছবেন না। ছোটোর ওপর কখনোই এটাকে পেলিংয়ের স্কাই ওয়াক ভাববেন না, বাট যাই হোক, ফর হোয়াট এভার ইট ইজ, ইটস নট ব্যাড। এখানে একটা দেখছি দোলনা, সিট আউট এরিয়াজ, নিচে আরও কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস। এখানে यहाँ से जिप लाइन होगा ना? আচ্ছা, ওইখানে একটা স্টেশন, এইদিকে আরেকটা স্টেশন, এই দুটোকে জয়েন করছে জিপ লাইনটা। দেখুন শুধু, আর এদিকে দোলনা, বসে আর কি ভালো ছবি তোলার মতো জায়গা। আর এই যে দোলনাটা, এটা বোঝাই যাচ্ছে পিছনে কাঞ্চনজঙ্ঘা। আমি তো পার্শিয়ালি নেকেড আইতে কিছুটা দেখতেও পাচ্ছি। দুর্দান্ত লাগলো জায়গাটা। আর আজকে রোদ ঝলমলে বলে আরও ভালো লাগছে। নিচে এখানে একটা পিওর ভেজ রেস্তোরাঁ আছে, ওপরে যাওয়া যাক। ওপরে দেখছি আরেকটাও কিছু আছে। 360 ডিগ্রি ভিউ পয়েন্টই বটে, কি সুন্দর। এইটা হচ্ছে ছোট্ট গ্লাস ব্রিজ, আর এদের অনলি 3% এট আ টাইম ইজ অ্যালাউড। জুতোটা খুলে যায়। এইখানে আবার একটা বসে ছবি তোলবারও জায়গা আছে, এটাকে একটা ভিউ পয়েন্ট ভাবতে পারেন। দারুণ না? আশপাশটা কি সুন্দর দেখা যাচ্ছে।
আমরা যদিও এই অঞ্চলে ধরুন হোমস্টে নিয়ে থাকছি, অনেক মানুষ তো জাস্ট ঘুরতে আসেন, তাদের পার্কিংটা কিন্তু এই জায়গাটা থেকে একটু দূরে। তো এই টোটোগুলো পার্কিং থেকে ভিউ পয়েন্ট অবধি নিয়ে আসে এবং আবার পৌঁছেও দেবে। এবার জিপ লাইনের পরবর্তী স্টেশনটায় যাচ্ছি, চলো। এটাও আরেকটা দেখবার জায়গা, এখানেও গ্লাস ব্রিজ আছে। পৌঁছে গেছি পরের ভিউ পয়েন্টটিতে। এরকম ভিউ কিছুটা, এটা আরও সুন্দর, আরও ক্লোজ টু নেচার। ওখানে আবার দুটো কটেজ তৈরি হচ্ছে, আমরা যেরকম আছি সেরকমই দুখানা কটেজেস। আর বুঝতে পারবেন কিনা জানি না, ওই দূরে গাড়িগুলোকে পার্ক করছেন ওনারা, অনেকটা হাঁটতে হবে কিন্তু আপনাদের। আই লাভ ডাবলিং, এখানে সাইনেজ। উপরে ওঠা যাক গ্লাস ব্রিজ অবধি। এখান থেকেই ভিউটা খুব সুন্দর, ফর দ্যাট ম্যাটার। কি দারুণ না আশপাশটা, সবুজ পুরো আশপাশটা যেখানে দেখছি। এই গ্লাস ব্রিজটা আরও অনেকটা বেশি চওড়া, আরও অনেকটা জায়গা নিয়ে। নিচটা দেখুন, দেখলে মাথা ঘুরে যাচ্ছে কি। আশপাশটা এইরকম সুন্দর ভিউ। উনি বললেন লোলেগাঁও, কাফের গাঁওটা এই পাহাড়ের পিছনে, এই সামনে পেমলিং, দালাবচাঁদ এই জায়গাগুলোকে দেখা যাচ্ছে। দারুণ দারুণ। এখানের একটাই ফান্ডা হচ্ছে, নিচের দিকে তাকানো যাবে না, নিচের দিকে তাকালে অভ্যর্থ মাথা ঘুরতে বাধ্য। আর এই গ্লাস ব্রিজটা কিন্তু বেশ অনেকটা জায়গা নিয়ে। এই ছিল পারমিয়াক ভিউ পয়েন্ট ঘোরার অভিজ্ঞতা। ভিডিও কিন্তু এখানেই শেষ নয়, এরপরে আরও সুন্দর একটি জায়গা আপনাদের দেখাবো। হোমস্টেতে ফিরে এসে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে চেক আউট করে রওনা হলাম সেই জায়গাটির দিকে। আমাদের হোমস্টে থেকে ঠিক মিনিট 15 যদি গাড়ি করে যান, তাহলেই পৌঁছে যাবেন জেরং বলে আরেকটি গ্রামে, যেখানেও কিন্তু দেখবার মতো অনেক কিছু আছে। এটা আমার কাছে একেবারেই একটি হিডেন ট্রেজার মনে হয়েছে। আমাদের হোমস্টে থেকে মিনিট 10-15 নিচে নেমে এলাম, জেরং বলে আরেকটা জায়গা আছে। সকালে যখন ড্রোন শটগুলো নিচ্ছিলাম, এমনকি ওই গ্লাস ব্রিজটাতে গেলাম, ওখানেও ঘিসখোলা নদীটা তো আপনাদের দেখিয়েছিলাম। সেই ঘিসখোলা নদীর ভিউ পয়েন্ট এটা। আসার রাস্তাটা একটু এবড়ো খেবড়ো, আমাদের যেরকম আজকে এই বড় গাড়িটি, মাকে বলবো একটু দেখাতে, এই গাড়িটা করে আমরা আসছি। এই সুমো গাড়িতে খুব একটা কিছু টের পেলাম না, বাট এই রাস্তাটা কিন্তু একটু ভাঙাচোরার ওপর। এই পিছনে হচ্ছে জেরং ন্যাচারাল ভিউ পয়েন্টের এন্ট্রিটা দেখুন, একটা এখানে গেট মতো করা আছে, নিচটা পেভড, নিচে অবধি যাওয়াও যাবে। আমরা সেখানে যাই এবং সেখানে গিয়ে কি দেখতে পাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই হচ্ছে ভিউ পয়েন্টের এন্ট্রি, সুন্দর বেশ বসবার জায়গা, দারুণ। যা হাওয়া বইছে না এখানটা, ফাটাফাটি। দেখুন শুধু আশপাশটা, অপূর্ব অপূর্ব জাস্ট। এইসব পাহাড়ি গ্রামগুলিতে এত এরকম অজানা ভিউ পয়েন্ট আছে, কি বলবো। শুধু দেখুন আশপাশটা, আমাকে না অনেকটা এটা অহলদারার কথা মনে করাচ্ছে, মিনি অহলদারা বলতে পারেন। চারিদিকে শুধুই পাহাড় আর পাহাড়, আর ওই নিচে ঘিসখোলা নদী। এত ভালো এই ভিউ পয়েন্টটায় আমি আসবো কি আসবো না ভাবছিলাম, বাট 100% রেকমেন্ডেড। এই পারমিয়াক গ্রামের প্রতিটা জায়গা দেখবার মতো, প্রতিটা, এভরি ভিউ পয়েন্ট, এভরি নুক অ্যান্ড কর্নার ইজ টু ড্যাম বিউটিফুল। শুধু ভিউ দেখুন এদিকটা, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, অপূর্ব অপূর্ব। আর এখানে এই যে ঠান্ডা একটা ভাব আছে, মেঘলা আবহাওয়া, তার সঙ্গে যেন এই জায়গাটাকে যেন আরো অপূর্ব লাগছে। এই যে সিঁড়ির রাস্তা, এটা বেয়ে বেয়ে দেখুন অনেক মানুষ কিন্তু একদম নিচ অব্দিও গেছেন। এইখানে গিয়ে টার্মিনেট করছে বিষয়টা, নিচে একটা গুহা মতো আছে। এরকম সিঁড়ি ভেঙে ভেঙে আমরা একটা গুহার কাছে পৌঁছে গেলাম ভিউ পয়েন্টটা থেকে। বয়স্ক লোকেদের জন্য একদমই রেকমেন্ডেড না।
অপূর্ব অভিজ্ঞতা হলো এই জেরং ভিউ পয়েন্টে। এরম কিছু এক্সিস্ট করে এর 30 মিনিট আগেই জানতাম না। এই সার্কিটে যেখানেই থাকুন, লোলেগাঁও, কাফেরগাঁও, ডাবলিং, ডাজন্ট ম্যাটার, এখানে আসতেই হবে। সিঁড়ি যদি ভাঙতে পারেন একটু, ইউ উড রিচ হেভেন। ছোটবেলা যখনই কোনো এই নর্থ বেঙ্গলে মানুষ আসতেন, তাদের থেকে লাভা আর লোলেগাঁও এই দুটোর নাম খুব শুনতাম। এতবার লাভা এসেছি, এই জীবনে প্রথমবার লোলেগাঁও যাওয়ার সুযোগ হচ্ছে। আমরা যেখানে ছিলাম আর কি, পারমিয়াকে, ওখান থেকে একেবারেই গাড়িতে বোধহয় 10 মিনিটেরও কম। আগে যেটাকে লোলেগাঁও বলে আপনারা খুব চিনতেন, সেটাই এখন নাম হয়ে গেছে কাফেরগাঁও। কাছাকাছি দুটো গ্রাম। রাস্তাও দেখুন এত ভালো এখন এদিককার, মানে অনেক ভালো ভালো। আমাদের ওদিকে হাইওয়েকে টেক্কা দেওয়ার মতো রাস্তা, মনেই হচ্ছে না আমরা পাহাড়ের মধ্যে কোথাও ঘুরছি। দুর্দান্ত ঠান্ডা আবহাওয়া। এখান থেকে বাগড়াকোটের লুপ ব্রিজটা হয়ে আমরা আজকে নামবো, ওটাও তো একটা এখন টুরিস্ট অ্যাট্রাকশন হয়ে গেছে। মানে 1.5 ঘন্টার মধ্যে আপনি সমতলে পৌঁছে যেতে পারছেন, কিন্তু আপনার এখানে এমনটা নয় যে ঠান্ডা নেই বা একটা গরম গরম ভাব, সব দিকে ভালো এই জায়গাটা। এই দেখুন সামনে NH 717 লোলেগাঁওতে আমরা ঢুকছি। বিশ্বাস করুন, আমার ধারণার বাইরে যে একটা অফবিট পাহাড়ি গ্রামে এইরকম রাস্তা হতে পারে। এ তো আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি যে রাস্তা যায় বারাসাত অব্দি, এর অর্ধেকও ভালো নয়। না আছে ভিড়ভাট্টা, না আছে কিছু, আর জমাট ঠান্ডা। এত ভাল লাগছে আশপাশটা। এই বাঁদিকে একটা আই লাভ লোলেগাঁও বলে পার্কও আছে, এখানে এসে একটা দিন থাকতে হবে যা বুঝছি। এটা হচ্ছে আই লাভ লোলেগাঁও করা এখানের একটা ভিউ পয়েন্ট। আমরা যে পারমিয়াকে ছিলাম, ওখান থেকে এখানে আসতে ঠিক গাড়িতে 6 থেকে 8 মিনিট নিল। পার্কটাও আমার খুব ভালো লাগছে, নির্ঝঞ্ঝাট নিরিবিলিতে খানিকক্ষণ সময় কাটানোর জন্য এর থেকে ভালো আস্তানা আর কিছু হতে পারে না। এই গোটা সার্কিটটা আমাকে অসম্ভব রকম ফ্যাসিনেট করেছে। অ্যাবসলিউট রেকমেন্ডেশন, আপনি কাফেরগাঁও থাকুন, লোলেগাঁও থাকুন, যেখানে ইচ্ছে থাকুন, বাট থাকুন, অ্যাটলিস্ট 2 দিন থাকুন। লোলেগাঁও কাফেরগাঁও কিরম লাগলো মা? ভালো লাগলো। এটা তো নতুন জায়গা, এখানে আসিনি। আমাদের কাছে এই সার্কিটটা গোটাটাই নতুন। পারমিয়াক, ডাবলিং, জেরং, রাস্তাটা দেখেই তো অবাক হয়ে যাচ্ছি যে আমি বলছি যে পাহাড়ি রাস্তা যে এরম হতে পারে। আসলে এটা সিকিমে পৌঁছানোর অল্টারনেট রাস্তা হিসেবে ওনারা বানাচ্ছেন। এই পার্কটাও খুব ভালো লাগছে। সামহাও পার্কটা খুব অ্যাস্থেটিক, সুন্দর বসবার জায়গা আছে। হ্যাঁ, বিরাট কিছু এন্টারটেনমেন্টের ব্যাপার নেই, তবে যারা পাহাড়ে এসে একটু চুপচাপ নিরিবিলিতে ওই বেঞ্চগুলোয় বসে সময় কাটিয়ে দিতে পারেন আপনারা ঘন্টাখানেক। প্রায় বাগড়াকোট পৌঁছে গেলাম। রাস্তাটার শুরুর অংশটা ভালো, শেষের অংশটা ভালো, মাঝখানটা 10 কিলোমিটার মতো একটু এদিক ওদিক হয়ে আছে, বাট স্টিল ওয়ে বেটার দ্যান মোস্ট আদার রোডস ইন নর্থ বেঙ্গল। এখানে আর এরপরে গাড়ি থামাতে দেয় না, তাই এই জায়গাটাই এখন লুপ ব্রিজের ভিউ পয়েন্ট হয়ে গেছে। সব মানুষ দেখুন ভিড় করে এখানেই ছবি তোলার জন্য দাঁড়িয়েছে। পিছনে কিছু খাবার দোকানও রেখেছে। এবার শেষ করার পালা। আবারও খুব শীঘ্রই ফিরবো নর্থ বেঙ্গলের গল্প নিয়ে। সেবার চারখোল, কাফেরগাঁও, ইচ্ছেগাঁও এই সব জায়গাগুলি ঘুরে দেখাবো। 2026-এর শেষের মধ্যে প্রায় সমস্ত অফবিট জায়গার ভিডিও পাবেন আমার এই চ্যানেলে, সেই কারণেও সাবস্ক্রাইব করে যেতে পারেন। তবে নর্থ বেঙ্গলে ফিরে আসবার আগে সাউথ বেঙ্গল এবং সাউথ ইন্ডিয়ার নানা গল্প নিয়ে আসছি এই চ্যানেলে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন পর্ব নিয়ে। আজকের কাজ ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এখানেই শেষ করলাম।